হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইতিহাস পড়ব। আপকামিং যে পরীক্ষাগুলো আছে, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার জন্য আমরা ইতিহাসটা পড়ব। ইতিহাস পড়ার পূর্বে আমরা কিছু ইতিহাস সম্বন্ধে বেসিক ধারণা বা ইতিহাস কাকে বলে জানবো। ইতিহাস হচ্ছে সেটাই যেটা পূর্বে ঘটে গেছে এবং যেটি গুরুত্বপূর্ণ। এই দিক থেকে দেখতে গেলে ইতিহাসকে ভাগ করা যায় তিনটি ভাগে। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক, আর একটা হচ্ছে ইতিহাস, যা মেন ইতিহাস, এটা আমাদের পরীক্ষায় আসে। প্রথমে প্রাগৈতিহাসিক কোনটা না, যেগুলোতে লিখিত কোনো তথ্য পাওয়া যায় না। আর প্রাগৈতিহাসিক লিখিত তথ্য পাওয়া গেলেও সেটাকে পড়া যায়নি। আর ইতিহাস কোনটা, যেখানে আমরা লিখিত তথ্য পাই এবং পড়তেও পারি। দেখো, আমি বোর্ড অফ করে রেখেছি আগে থেকেই, তোমাদের সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে, সেই কারণে বোর্ড অফটা করা হয়েছে। প্রথমে দেখো, ইতিহাস লিখে রেখেছি সংজ্ঞা কি, যা কিছু পূর্বে ঘটে গেছে এবং যেটি গুরুত্বপূর্ণ, সেটা একটা কি ইতিহাস। ইতিহাস ভাগ করা যায় না, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক আর একটা ইতিহাস। ইতিহাসকে আবার তিনটি ভাগে না, চারটি ভাগ করছি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আধুনিক যুগ, আর একটা হচ্ছে বিশ্ব ইতিহাস। অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, আর একটা কি মডার্ন হিস্ট্রি, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে প্রথম পড়বো কি উত্তর ভারত, তারপরে দক্ষিণ ভারত। আর মধ্যযুগের মধ্যে কি পড়বো, যে মুসলিম শাসন বা মুসলিম শাসকরা আছে তাদেরকে নিয়ে পড়বো। তারপর আধুনিক যুগে কি পড়বো না, আমরা ইংরেজরা এসেছিল, তারপর থেকে আমরা পড়বো কি আধুনিক যুগ। আর বিশ্ব ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা পড়বো। তারপরে দেখো, সরি বন্ধুরা, তারপর দেখো ইতিহাস তিনটে ভাগ করলাম, তারপরে মেন যে ইতিহাসটা সেটা চারটে ভাগ করা হলো। এইবার আসি প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক মধ্যে কি কি পড়ছে। প্রাগৈতিহাসিকের মধ্যে পড়বে মূলত স্টোন এজ বা পাথরের যুগটা পড়বে। এর মধ্যে পড়বে কি না পাথরের যুগটা। এই পাথরের যুগকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। এই পাথরের যুগকে আবার টোটাল চারটি ভাগে ভাগ করা যায়। তার আগে আমরা আসি যে প্রি হিস্ট্রি জনককে বা প্রাগৈতিহাসিক জনক হচ্ছে ব্রুসফুট, রবার্ট ব্রুসফুট। তা হচ্ছে প্রোটো হিস্ট্রি বা প্রায় ইতিহাসের মধ্যে পড়বে কি না ইন্দাজ ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা বা প্রি হিস্ট্রির মধ্যে পড়ছে এটা, সিন্ধু সভ্যতাটা। আর প্রি হিস্ট্রি জনক কাকে বলা হয় না, জন মার্শালকে। প্রোটো হিস্ট্রি জনককে জন মার্শাল। তারপর আছে কি ইতিহাস। ইতিহাসের জনক আমরা সকলে জানি কাকে বলা হয় না, হেরোডোটাসকে। হেরোডোটাস। দেখো বন্ধুরা, ইতিহাসের যে ভাগগুলো করা হয় সেগুলো করলাম। এইবার আসি আমরা যে পাথরের যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, আধুনিক প্রস্তর আর একটা তাম্র প্রস্তর যুগ। এই চারটি ভাগ আছে, সেই চারটি ভাগ আলোচনা করব, তারপরে বোর্ড ওয়ার্ক করে আমরা দেখে দেবো। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, এবার আসি যে প্রি হিস্ট্রি বা প্রি হিস্ট্রির মধ্যে কোনটা পড়ছে না প্রস্তর যুগ, ইস্টন এজ। এই ইস্টন এজকে ভাগ করা হয় চারটি ভাগে। প্রথম ভাগটা কি না প্রাচীন প্রস্তর যুগ, তারপরে ভাগটা কি মধ্য প্রস্তর, তারপরে আধুনিক প্রস্তর, তারপর তাম্র প্রস্তর। প্রত্যেকটা ভাগের একটা কিছু দুটো একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ, যেখানে মানুষ কি ছিল খাদ্য সংগ্রহ, মানুষ ছিল কি শিকারী, মানুষ শিকার করে আনতো, খাদ্য এতেই তাদের দিন চলে যেত। তারপর কি হলো, তারপর প্রথম আবিষ্কার করলো কি আগুন। কোন সময় না প্রাচীন প্রস্তর যুগে যে সময়টা আছে সেই সময়টাকে, সেই সময় কি হলো মানুষ আগুন যাতে শিখলো বা আগুন আবিষ্কার করলো, এবং সেই সময় মানুষ কি ছিল না খাদ্য সংগ্রহ বা শিকারী। এটাকে বলা হয় প্যালিওলিথিক এজ। তারপর আছে কি মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক, এটাকে আবার মাইক্রোলিথিক বলা হয়, কেননা এই সময় মানুষের হাতিয়ার ছোট হতে লাগলো। প্রাচীন প্রস্তর যুগের তুলনায় মধ্য প্রস্তর যুগে মানুষের হাতিয়ার কি ছোট হতে লাগলো দিনকে দিন। আর এই সময় কি মানুষ অন্তিম সংস্কার করতো, মানে মানুষের মৃত্যুর পর তাদেরকে সমাধিকরণ করতো। তারপর আসলো কি আধুনিক বা নব্য প্রস্তর যুগ। এই আধুনিক বা নব্য প্রস্তর যুগে অনেক কিছু মানে মানুষ করেছিল। প্রথম কাজ কি, প্রথম চাষাবাদ শুরু করেছিল, এবং চাষাবাদের ফলে মানুষ কি স্থায়ী বসবাস, যেটা লেখা হয় মানুষ কি স্থায়ী বসবাস শুরু করলো। কারণ চাষাবাদ করতে গেলে মানুষকে স্থায়ীভাবে বসবাস শুরু করতে হবে। তারপর কি করলো মানুষ পশুপালন শুরু করলো, এবং প্রথম পোষ মানলো কি সেটা হচ্ছে কুকুরকে। কুকুরকে প্রথম তারা পোষ মানেছিল কারা, আদি মানুষ বা আমাদের পূর্বপুরুষরা। তারপরে কি মানুষ চাকার আবিষ্কার করলো।
তারপর কি করলো মানুষ প্রথম ফসল যে জব, সে জবটা আবিষ্কার মানে ফসল তৈরি করেছিল। কোথায় না এটা পাকিস্তানের মধ্যে পড়ছে, সুলাইমান এবং কিরথার হিলের মাঝে। কত সালে না 7000 BC-তে, বা 7000 বিফোর ক্রাইস্ট। এটা হবে মেহেরগড়ে। কোথায় না মেহেরগড়। তারপর আসে কি তাম্রপ্রস্তর যুগ। এই যুগের অন্যতম একটা বৈশিষ্ট্য কি না এই সময় তামা আবিষ্কার হয়েছিল, এবং মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু কোনটা না তামা। দেখো বন্ধুরা, আবার রিপিট করছি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর, আধুনিক প্রস্তর আর তাম্রপ্রস্তর। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি, মানুষ ছিল কি খাদ্য সংগ্রাম এবং শিকারী। তারপরে মানুষ কি হয়েছিল, মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, এখানে এই প্রশ্নটা আসে। তারপরে মধ্যপ্রস্তর যুগ, এ সময় কি মানুষের ছোট হাতিয়ার ছিল এবং অন্তিম সংস্কার করতে শিখেছিল। তারপর মানুষ কি করলো আধুনিক প্রস্তর যুগে না চাষাবাদ শুরু করলো এবং স্থায়ী বসবাস করতে শুরু করলো। এ সময় পশুপালন, প্রথম পশু বানালোকে কোনটা না কুকুরকে। তারপরে আবিষ্কার করলো কি চাকার আবিষ্কার হলো। তারপরে প্রথম ফসল যেটা যে কি সেটা জব, কত সালে না 7000 BC-তে। এটা পূর্বে WCS পরীক্ষা যে প্রিলিমসে এসছে 2020 সালে। তারপরে কোথায় এটা না মেহেরগড়ে, কত সালে 7000 BC-তে। কোথায় না সুলাইমান এবং কিরতাহিলের মাঝখানে, পাহাড়ের মাঝখানে। তাহলে তাম্রপ্রস্তর যুগ, তামার আবিষ্কার হয়েছিল, প্রথম আবিষ্কৃত ধাতু। এরপর আসবে আমরা সরাসরি সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় কারণ সিন্ধু সভ্যতার যে আশপাশে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সেই সভ্যতা মানে নদীগুলো ছিল চেনাব, ঝিলাম, এইসব নদীগুলো কি মেন নদী সিন্ধু সভ্যতা, সিন্ধু নদী এসে পতিত হতো বা একসঙ্গে মিলিত, সেই কারণে এই সভ্যতাগুলোকে বলা হয় সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করে কে না দয়ারাম সাহানি। নামকরণ করেন কে, তারপরে নতুন নামকরণ করে কে খুঁড়ে বের করেছিল। তারপর সভ্যতা, হরপ্পা সভ্যতা আছে, এগুলো কি আমরা একে একে দেখব। তারপর দেখো বন্ধুরা, এবার আমরা সিন্ধু সভ্যতাকে এক ঝলকে দেখে নিই। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করলো, আর সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছে জন মার্শাল। সেই কারণে বলা হয় যে প্রোটো হিস্ট্রির জনক হচ্ছে জন মার্শাল। প্রোটো হিস্ট্রির মধ্যে পড়বে কি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার আরও ভাগগুলো আছে কি হরপ্পা আছে, তারপর চামদারো আছে, মহেঞ্জোদারো, এরকমভাবে রংপুর আছে, এরকম সব অনেকগুলো আছে। তারপরে সিন্ধু সভ্যতা কত বছরের পুরনো যদি জিজ্ঞেস করা হয়, তাহলে 2500 BC থেকে 1750 পর্যন্ত এই সময়টা ছিল কি সিন্ধু সভ্যতা। তাহলে বর্তমান 2024-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতা কত বছরের পুরনো না 4900 বছরের পুরনো। সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ছিল না ছিল কিরকম ত্রিভুজাকার। আমাদের ভারতবর্ষের আকৃতি কেমন না চতুর্ভুজাকার, আর সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ত্রিভুজাকার। আর সিন্ধু সভ্যতার আয়তন নির্ধারণ করেছিল জেমস কানিংহাম। দেখো নাম আয়তন নির্ধারণ করেছিল কে জেমস কানিংহাম, আর নামকরণ করেছিল জন মার্শাল, আর আবিষ্কার করেছিল কে আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। আর খোঁজ দেয় কে, প্রথম খোঁজ দিয়েছিল এটা হচ্ছে চার্লস ম্যাসেল। এই ত্রিভুজাকার, এই ত্রিভুজাকারের মধ্যে এখান থেকে কিছু প্রশ্ন হয় যে বলে সিন্ধু সভ্যতা যে উত্তর দিকে গেছিল, তারপরে দক্ষিণ দিকে গেছিল, পূর্বে গেছিল আর পশ্চিমে গেছিল। তো লিখে দিই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো দেখো বন্ধুরা, উত্তরে ছিল মান্ডা, দক্ষিণে ছিল দায়াবাদ, পূর্বে ছিল আলমগীরপুর, আর পশ্চিমে ছিল সুরকোটারা। আর যে এরিয়া ছিল 13 লাখ স্কোয়ার কিলোমিটার। কত ছিল 13 লাখ স্কোয়ার কিমি। এরপর আসবো আমরা কোথায় হরপ্পা সভ্যতায়। সরাসরি হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতা আবিষ্কার করে কে না দয়ারাম সাহানি 1921 সালে। তা সভ্যতাটা কোথায় গড়েছিল না রাভি নদীর তীরে বা ইরাবতী নদীর তীরে। এরপর আমরা দেখি আস্তে আস্তে। তারপর দেখো বন্ধুরা, আমরা দেখলাম কি সিন্ধু সভ্যতার এরিয়া কতটুকু না 13 লাখ স্কোয়ার কিলোমিটার, 13 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এবার এই 13 লক্ষ স্কোয়ার কিলোমিটার মধ্যে প্রথম আবিষ্কৃত সভ্যতাটা হচ্ছে কি না হরপ্পা সভ্যতা। সেই কারণে সিন্ধু সভ্যতাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা আবিষ্কারকে বললো না দয়ারাম সাহানি। কোথায় ছিল সভ্যতাটা না পাকিস্তানে। এই হরপ্পা সভ্যতার কিছু বৈশিষ্ট্য দেখো লেখা আছে এখানে, যে কি হরপ্পা সভ্যতায় প্রথম মানে হরপ্পা সভ্যতায় কিছু আবিষ্কার জিনিস যে পাওয়া গেছে সেগুলো হচ্ছে কি কুমোরের চাকা পাওয়া গেছে, তারপর গুদাম ঘর বা শস্যাগার পাওয়া গেছে, তারপর শ্রমিকদের থাকা জায়গা পাওয়া গেছে, তারপরে RS-37 কবর পাওয়া গেছে, স্বস্তিক চিহ্ন পাওয়া গেছে, তারপরে কি পাচ্ছে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, তারপর কি পাওয়া গেছে না হাতির মাথা কঙ্কাল যেটা পাওয়া সেটা পাওয়া গেছে, কফিন পাওয়া গেছে। কফিন অর্থাৎ যেটাতে মানুষকে ঢুকে মাটি দেওয়া হয় সেটা হচ্ছে কফিন, খ্রিস্টানদের মাটি দেওয়ার ব্যবস্থা যেটা। এটা হচ্ছে হরপ্পা সভ্যতার কিছু বৈশিষ্ট্য বা এখান থেকে কিছু যেগুলো পাওয়া গেছে সেগুলো। তারপরে সেটা সব হরপ্পা সভ্যতা কি ছিল না শহর কেন্দ্রিক। এর আগে বলা হয়েছিল না যে
স্টোন এজ বা পাথরের সভ্যতা বা প্রস্তরযুগ সভ্যতাগুলো ছিল, ওগুলো ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তারপরে চাংদর কোথায় পাওয়া আছে? না পাকিস্তানে। আবিষ্কারক কে? না গোপাল মজুমদার। চাংদর আবিষ্কারক কে? গোপাল মজুমদার। কোথায় পাওয়া গেছে? না পাকিস্তানে। চাংদর, মহেঞ্জোদড়ো সব পাকিস্তানে। এখানে মূলত মেয়েদের জিনিসপত্র পাওয়া গেছে। এই মেয়েদের জিনিসপত্র বলতে কি, প্রথমত আছে মেকআপের জিনিসপত্র। এর মেকআপের যেগুলো থাকবে লিপস্টিক, আইনা, আলতা সবগুলো পাওয়া গেছে। শুধু একমাত্র জিনিস পাওয়া যায়নি কি? চুড়ি। চুড়ি তো আর মেকআপের জিনিস না, সেই কারণে সেটা পাওয়া যায়নি এখানে। তারপর কি পাওয়া গেছে? না অলঙ্কৃত ইট পাওয়া গেছে, অলঙ্কৃত কলসি পাওয়া গেছে, রঙে আঁকা অর্থাৎ ডিজাইন করা যেটা। তারপর পুতুল পাওয়া গেছে। তারপর কি পাওয়া গেছে? একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করছিল, সেই পায়ের ছাপ পাওয়া গেছে। দেখো একটা কুকুর একটা বিড়ালকে ছাপ তাড়া করছে, সেটার কি পায়ের ছাপ পাওয়া গেছে। এবং হরপ্পা বা সিন্ধু সভ্যতার সবগুলো এরিয়া কি ছিল? ঘেরা ছিল, ইটের প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কিন্তু একমাত্র এই চাংদর সভ্যতা, চাংদরাই কোন রকম প্রাচীর দিয়ে ঘেরা ছিল না। দেখো আরেকবার রিক্যাপ করছি, সেটা হচ্ছে কি হরপ্পা সভ্যতা রাবি নদীর তীরে, এটা আবিষ্কার হয়েছিল 1921 সালে। 1921 সালে। তারপরে সিন্ধু সভ্যতার এরিয়া, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার এরিয়া। ত্রিভুজাকা বললাম, এখানে মান্ডা বললাম, এখানে দাঙ্গাবাদ, এখানে আলমগীরপুর, এখানে সুরপেটাটা বললাম। এই যে এগুলো চারিদিকের এরিয়া, মানে মানে উত্তর দিকে সর্বশেষ এটা পাওয়া গেছে, দক্ষিণ দিকে সর্বশেষ এটা পাওয়া গেছে, তারপর পূর্ব দিকে এটা পাওয়া গেছে, পশ্চিম দিকে এটা পাওয়া গেছে। এবার এর মাঝে যেগুলো আবিষ্কার মানে পাওয়া গেছে, সেগুলো সবগুলো হচ্ছে কি সিন্ধু সভ্যতার এরিয়া। এই সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম খুঁজে পাওয়া গেছিল হরপ্পা সভ্যতা। সেই কারণে সিন্ধু সভ্যতা কার নাম রাখা, সেটা কি হরপ্পা সভ্যতা। প্রথম আবিষ্কার করলো কে? না দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। কোথায় ছিল? না রাভি বা ইরাবতী নদীর তীরে। সিন্ধু সভ্যতার প্রথম খননকারী স্থান, সিন্ধু সভ্যতার প্রথম খননকারী স্থান, সেই কারণে সিন্ধু সভ্য একে কি বলা হয়? হরপ্পা এই সিন্ধু সভ্যতাকেও হরপ্পা সভ্যতা বলা হয়। আর প্রথম শহর ছিল শহর কেন্দ্রিক সভ্যতা। আর এখানে কি পাওয়া আছে? কুমোরের চাকা, গুদাম ঘর, শ্রমিকের থাকার জায়গা, মাতৃদেবীর মূর্তি, RS-37 কবর, স্বস্তিক চিহ্ন, তারপর হাতির মাথা যেটা কঙ্কাল সেটা পাওয়া গেছে, তারপর কফিন পাওয়া গেছে। তারপর আছে কি চাংদড়তে একটা কি প্রথম একটা কি যে মহিলাদের জিনিসপত্র কে কে আবিষ্কার করেছে? না গোপাল মজুমদার। কোথায় ছিল? না পাকিস্তানে। এখানে মূলত মেয়েদের জিনিসপত্র পাওয়া গেছে, যেমন লিপস্টিক, পুতুল, আলতা, ছোট কাচ বা আয়না যেটা বলছে, আর অলঙ্কৃত ইট, কলসি, রঙে আঁকা যেটা ডিজাইন করা মানে রঙে আঁকা। তারপরে একটি কুকুর তাড়া ছিল, বিড়ালকে সেই পায়ের ছাপ পাওয়া গেছে, কোনো রকম প্রাচীর দিয়ে ঘেরা ছিল না। এরপর আসবো আমরা কোথায়? মহেঞ্জোদড়ো। তারপরে আস্তে আস্তে বাকিগুলো শেষ করবো। তারপর দেখো বন্ধুরা, আমরা কি লিখেছি এবার? মহেঞ্জোদড়ো, রোপার আর বনওয়ালি, তিনটে একসঙ্গে করতে হবে, কারণ সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো মহেঞ্জোদড়ো নাম করে বলা হয় মৃতের স্তূপ। কেননা আগে মানুষ আলাদা যদি মাটি দিত মানুষকে, তাহলে সেটা বোঝা যেত যে হ্যাঁ সেই অন্তিম সংস্কার করা হয়েছে। কিন্তু মহেঞ্জোদড়োর ক্ষেত্রে সেটা হয়নি, কারণ এক জায়গায় অনেক মানুষের লাশ পাওয়া গেছে গুচ্ছাকারে, সেই কারণে এটাকে মৃতের স্তূপ বলা হয়েছে। কারণ এভাবে অন্তিম সংস্কার করা হয়নি, কোনো না কোনোভাবে হত্যাকাণ্ড বা কোনো কিছুটা হয়েছিল, মহামারী কিছুটা হয়েছিল, সেই কারণে এটা হয়েছে। সেই কারণে একে বলা হয় মৃতের স্তূপ। আর মহেঞ্জোদড়ো একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে ধার্মিক শহর। এই ধার্মিক শহর থাকার কারণে এখানে কিছু এখানে পুরোহিত থাকবে, বড় স্নানাগার থাকবে, বড় শস্যাগার ওদের খাওয়ার জন্য, খাওয়া রাখার জন্য। তারপরে কি থাকবে? সুতি বস্ত্র থাকবে, যেগুলো কি পুরোহিতরা পরতে পারে। এইভাবে মনে রাখবে। দেখো সবচেয়ে বড় শহর এবং পশুপতি শিব, পুজো করার জন্য কি লাগে? শিব। এবং কে থাকবে? পুরোহিত থাকবে। তারপরে কি বড় স্নানাগার লাগবে, স্নান তো করবেই। তারপরে কি একটা জিনিস পাওয়া গেছে যে কাঁসার নৃত্যরত মানে নাচ করার মহিলা মূর্তি পাওয়া গেছে। সভাগৃহ পাওয়া গেছে, চড় রাস্তা পাওয়া গেছে, সুতি বস্ত্র পাওয়া গেছে, প্রচুর তামা পাওয়া গেছে, এবং স্নানাগার প্লাস শস্যাগার। এই শস্যাগার হরপ্পা সভ্যতায় পাওয়া শস্যাগারের থেকেও বড় ছিল কি মহেঞ্জোদড়ো শস্যাগার, সেটা বোঝা গেল। তারপর দেখো রোপার একটা এমন একটা জায়গা যেখানে কি মানুষের সাথে কুকুরের মানে কবর পাওয়া গেছে একসঙ্গে, মানে মানুষ মারা গেল এবং তার সাথে যে কুকুর ছিল, এক কথায় সতী দেওয়া বোধা কি মানুষের সাথে কি মানে পুরুষের সাথে কি পুরুষ মারা যেত, তখন কি হতো? একটা মহিলাকে বা তার স্ত্রীকে সাথে সাথে পুড়িয়ে দেওয়া হতো একসঙ্গেই। রোপারে কি হয়েছে না মানুষের সাথে কুকুরের কবর একসঙ্গে পাওয়া গেছে। এই ঘটনা পুনরাবৃত্তি মানে এটা আগে আগে কোথায় হয়েছে? না কাশ্মীরের বুর্জহাম নামক জায়গায়। এবং রোপারে কি পাওয়া গেছে? না তামার কুঠার পাওয়া গেছে। এই তিনটে জিনিস পাওয়া গেছে। তারপরে রোপার কোথায় অবস্থিত? বর্তমান পাঞ্জাবে।
আবিষ্কারককে ওয়াইডি শর্মা এবং নদী কোথায় শতদ্র। মহেন্দ্র নদী হচ্ছে সিন্ধু, এর আগে বললাম কি চামদারো নদী হচ্ছে সিন্ধু, এই তিনটেই পাকিস্তানে। হরপ্পা, মহেন্দ্র, চামদারো কোথায় না পাকিস্তানে। আবিষ্কারককে রাখালদাস ব্যানার্জি। ঠিক আছে, এবার আসো বনমালী কোথায় অবস্থিত না বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে। এটা কি নদী সরস্বতী। আবিষ্কারককে রবীন্দ্র সিং। এখানে সেরকম কিছু পাওয়া যায়নি, ভাঙাচোরা রাস্তা, জল নিকাশি ব্যবস্থা ভালো ছিল না, তারপর ড্রেনে কোনো ঢাকনা ছিল না, একটা যা ভাঙাচোরা একটা কি বলা হয় একে ভাঙাচোরা সভ্যতা করে বলতে পারো। তারপরে রোপার মোড় রাখবা কীভাবে ট্রিপল আর দিয়ে। ট্রিপল আর দিয়ে কীভাবে রাখবে, রয় হচ্ছে রূপার, আরে হচ্ছে কবর, আরে হচ্ছে কি না পুকুর, যেখানে কুকুর সাথে একটা মানুষের কবর পাওয়া গেছে। যদিও ফানি জিনিসটা, তবু মনে রাখার জন্য যত যেভাবে মনে রাখবে সেভাবে মনে রাখা যায়। তারপরে কি মহেন্দ্র মনে রাখবে কি হবে ধার্মিক শহর হতে গেলে কি একটা নিশ্চয়ই পুজো করার জন্য কিছু লাগবে, পশুপতি শিব পাওয়া গেছে। তারপর কি ধার্মিক শহর পুরোহিত। এবার পুরোহিতরা কি পরে নিশ্চয়ই ধুতি পরে, সেটা সুতি বস্ত্র। তারপরে কি আছে যে বড় স্নানাগার, অনেক পুরোহিত একসঙ্গে স্নান করলে কি লাগবে স্নানাগার লাগবে বড়। তারপর তারা খাবার রাখবে, সেই খাবার জন্য কি লাগবে বড় শস্যাগার লাগবে। এইভাবে লাগবে তাদের চলাফেরার জন্য কি লাগবে একটা বড় চলা রাস্তা লাগবে, তাদের সভাগৃহ লাগবে একটা, এরকম। এছাড়াও একটা কি পাওয়া আছে কাঁসার নিত্যত মহিলা এবং প্রচুর তামা পাওয়া গেছে। এর আগে দেখলাম কি এতে আমরা এই কিসে এই মহেন্দ্র, রূপা, বনমালী। এর আগে কি হলো না চামদারো, আর একটা কি আছে এই হরপ্পা, এগুলো হলো। তারপরে পরে আমরা আসছি এবার তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কাঁসা আবিষ্কার হচ্ছে কোথায় কাঁসার নিত্যগত মহিলা। এই দেখো আমরা দেখলাম কি প্রি হিস্ট্রির মধ্যে যেটা তাম্রপ্রস্তর যুগ, সেই সময় কি আবিষ্কার হয়ে গেল না তামা। এবার মহেঞ্জোদারো দেখে দেখতে পাচ্ছি কি সেখানে আমাদের আবিষ্কার হলো কি কাঁসা। এভাবে কোথায় কোনটা আবিষ্কার হয়েছে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখি আমার সাথে। তারপর দেখো বন্ধুরা, এবার আসছি কি হয় না রাখিগড় হয়ে আর ধোলাভিরা। এখানে একটা কথা যেটা হচ্ছে কি সবচেয়ে বড় জায়গা কোথায় পাওয়া গেছে যদি বলা হয়, প্রশ্ন দুরকম আসতে পারে। একটা হচ্ছে ভারত পাকিস্তান মিলে, যদি বলে ভারত পাকিস্তান মিলে সবচেয়ে বড় জায়গা কোথাও আছে সিন্ধু সভ্যতার মধ্যে, সেটা হবে কি এই গুজরাট, পাকিস্তান মিলে সেটা হচ্ছে ধোলাভিরা। আর যদি বলে শুধু ভারতে, তাহলে সেটা কী হবে হরিয়ানার রাখিগড় হয়ে, মানে বর্তমানে হরিয়ানাতে অবস্থিত কোথায় রাখিগড়াতে সবচেয়ে বড় জায়গা সিন্ধু সভ্যতার। আর তার যদি ভারত পাকিস্তান মিলে বলে তাহলে কি হবে ধোলাভিরা সবচেয়ে বড় জায়গা। এই দুটো প্রশ্ন দেওয়া ছাড়া আর হবে না। তারপর রংপুরে কি ধানের তুষ পাওয়া গেছে, ধানের তুষ হয়ে যায় যেটা হয় গুড়ে বলে বাংলায়। আর এই যে গুজরাট, রংপুর কোথায় না গুজরাটে। তারপরে একটা ইম্পর্টেন্ট সভ্যতা হচ্ছে কি লোথাল আর এই কালীবঙ্গান। দেখো লোথাল যেখানে একটা কি পাওয়া যাচ্ছে সতীদাহ প্রথার একটা নিদর্শন পাওয়া যায়, সেটা হচ্ছে কিরকম এখানে পুড়িয়ে ফেলা হতো সতীদাহ প্রথায়, আর এখানে না দুজনকে একসঙ্গে মাটি দেওয়া হতো, স্বামী স্ত্রীকে একসঙ্গে মাটি দেওয়া হতো। এখানে একটা কি লোথাল একটা কি নৌবন্দর, যেখানে ব্যবসা বাণিজ্য ভালো হতো। ব্যবসা বাণিজ্য হলে কি পাওয়া যায় সেখানে দাড়ি কেজি পাওয়া যাবে, তারপরে কিছু কয়েন পাওয়া যাবে, বৈদেশিক কি আছে ফার্সি মোহর পাওয়া গেছে, এবং বিদেশের সঙ্গে বাণিজ্য করতো তারও প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও লোথাল একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি চাল পাওয়া গেছিলো এবং একসঙ্গে গরু পাওয়া গেছে। নৌবন্দর ম্যানচেস্টার বলা হয় ভারতের, এই তখন এই ম্যানচেস্টার বলা হয়। ফার্সি মোহর পাওয়া গেছে, বিদেশের সঙ্গে বাণিজ্য করতো, দাড়ি কেজি পাওয়া গেছে, তারপরে কি একসঙ্গে গরু তাছাড়া চাল পাওয়া গেছে। তারপরে গেছে সুরকুটাটা, এটা কোথায় গুজরাটে অবস্থিত। দেখো এখান থেকে শুরু হয়েছে গুজরাটে, তারপর এখান থেকে চলে আসছে সুরকুটাটা। প্রথম এখানে কি আছে ঘোড়ার হাড়, এবং এছাড়াও স্বামী স্ত্রীকে একসঙ্গে কি হতো কলসির মধ্যে, দুটোর মধ্যে গুলি ফেলা। লোথালে কি হতো স্বামী স্ত্রীকে এখন দাফন করা হতো, কিন্তু ষোলোটাকে এখানেও দাফন করা হতো, কিন্তু কিসের মধ্যে না কলসির মধ্যে ভরে থেকে একসঙ্গে দাফন করা হতো। এর যে কঙ্কাল পাওয়া গেছে। ঠিক আছে, এবার একটা কথা বলতে পারি যে যে গুজরাটে দেখা এতগুলো সভ্যতা পাওয়া গেছে, সেই কারণে বলা হয় যে সব থেকে সিন্ধু সভ্যতার সব থেকে বেশি সভ্যতা আবিষ্কার হয়েছে কোথায় না গুজরাটে। এটা অনলাইনে প্রশ্ন হিসাবে আসে। তারপর লাস্ট আজকে সেটা হচ্ছে কালীবঙ্গান, কোথায় পাওয়া গেছে না রাজস্থানে। কোথায় অবস্থিত না সরস্বতী নদীর তীরে, এবং আবিষ্কারককে বিবিলাল এবং বিকে থাপার। এইসব কারণে কে আবিষ্কার করেছে, কোথায় অবস্থিত কোন নদীর তীরে অতটা আসে না। কালীবঙ্গান রাজস্থান, সরস্বতী নদীর তীরে, আবিষ্কারককে বিবিলাল এবং বিকে থাপর।
এখানে বেশি কিছু পাওয়া যায়নি কেউ, যেমন এই চামড়া কি পাওয়া গেল না, ডিজাইন রঙে আঁকা ডিজাইন করা ইট। আর এখানে পাওয়া যায় ডিজাইন করা ইট। কিরকম ডিজাইন করা না, মাটির উপরে যেমন ইটের এখন বর্তমান যে ইট, সেই জন্য কি হয় একটা নাম্বার লেখা থাকে বা কিছু নাম লেখা থাকে, ওই রকম ডিজাইন করা কি পাওয়া গেছে, ইট পাওয়া গেছে। আর রঙে আঁকা কোথায় পাওয়া গেছে না, রঙে আঁকা পাওয়া গেছে চামড়াতে। এছাড়াও কি পাওয়া গেছে, লাঙল পাওয়া গেছে, চাষ করা জমি পাওয়া গেছে। কি পাওয়া গেছে না, লাঙল এবং চাষ করা জমি। এছাড়াও কি আছে, অগ্নিকুণ্ড, যজ্ঞের যে জিনিসপত্র সেগুলো পাওয়া গেছে। দেখো, যজ্ঞের জিনিসপত্র পাওয়া গেছে এবং অগ্নিকুণ্ড পাওয়া গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এই সবগুলো খাতায় লিখবে, লিখে পড়বে। তারপরে যদি না পড়তেও ভালো লাগে লিখবে, লেখার পরে যে সাধারণ যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই ইউটিউব চ্যানেলে যে মক দেওয়া আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, তোমরা মক দেবে। মক দিয়ে তোমার 90% সব পেরে যাবে। হয়তো কিছু একটা ছুটছাট থাকে যেগুলো প্রতিবার প্র্যাকটিসের উপর সেটা হয়। আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসছি বন্ধুরা।